এই গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বড় আপনার জুলুম হয়েছে এই ছাত্রদের উপরে। আপনি বলেন যে শিক্ষা ভবন বাংলাদেশের দুর্নীতির সবচেয়ে আপনার মানে টিআইবি রিপোর্টে শিক্ষা ভবন এবং স্বাস্থ্য অধিদপ্তর এই দুটো হলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। মানে চোরের জায়গায় তো চোর আনবেন না, আপনি চোরের জায়গায় সাধু আনবেন, তাহলে পরিবর্তন হবে। না চোরের জায়গায় চোর আসলে আপনার কি হবে, যে চোরের শ্রেণীর পরিবর্তন হবে। আপনারা যখন প্রথম আলো জ্বলছে, ডেইলি স্টার জ্বলছে, তখন আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়াগুলোতে এনসিপির অনেককেই দেখেছি যে তারা গিয়ে যারা ভেতরে আছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা করছেন এবং ভিড় কমানোর চেষ্টা করছেন। সেখানে পুলিশ দাঁড়িয়েছিল, আপনি বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর অনেকে দাঁড়িয়েছিল, কিন্তু তারা নির্বিকার ছিল। এটি আসলে কেন? এটিকে আপনি কোন অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করবেন? আমি একটু জানতে চাই, আসলে শুরুতে আমি এটুকুনি জানতে চাই, বিশ্লেষণটা আপনি কিভাবে করছেন? প্রথমত আমি এটাকে কোনো ক্যাপাসিটির সীমাবদ্ধতা হিসেবে ব্যাখ্যা করতে চাই না। এটা আমি এখানে আপনার ইচ্ছাশক্তির সীমাবদ্ধতা হিসেবে দেখতে চাই, যে আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে সেই ইচ্ছাশক্তি ছিল না যে তারা আসলে এ ধরনের হামলা ঠেকাবে। যদি তারা চাইতো, যমুনা থেকে আপনার 1 বর্গ কিলোমিটারের মধ্যে অবস্থান হলে দুইটা আপনার প্রতিষ্ঠানের, আপনি যদি বলেন যে ছায়ানট, তারপর ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, উদীচী, তারা হলো মানে মোর অর লেস 10 স্কোয়ার কিলোমিটারের মধ্যে। সো ঢাকার এই প্রাণকেন্দ্রে, ক্ষমতার একেবারে ভর কেন্দ্রে যদি আপনি নিরাপত্তা বিধান না করতে পারেন, তাহলে আমরা কিভাবে নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ কিংবা আপনার কোনো প্রত্যন্ত অঞ্চলে নিরাপত্তা বিধানের কথা আমরা ভাবতে পারি? তো সেক্ষেত্রে মানে খুবই স্পষ্ট যে এখানে ইভেন যদি আপনি তারপরের ঘটনাগুলো দেখেন, আপনার হয়তোবা একটা গ্রুপ যারাই হোক না কেন, প্রথম ধাক্কায় আইনশৃঙ্খলা বাহিনীকে অতিক্রম করে হয়তোবা ভাঙচুর করতে পারলো, আগুন লাগাতে পারলো। তার পরের দিন কি করেছেন আপনি এটা সারা রাত ভোর কেন চলবে? এটা সকালের পর কেন চলবে? পরের দিন কেন চলবে? মানে আপনাকে অ্যালাউ করেছেন, এবং পরের দিন তো অনেকগুলো প্রতিষ্ঠানে হামলা হলো আবার নতুন করে, তো সেগুলো আপনি কেন অ্যালাউ করছেন? তো আমি যে বিষয়টাকে ইঙ্গিত দিয়েছিলাম প্রথমত, যে এই গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বড় আপনার জুলুম হয়েছে এই ছাত্রদের উপরে। জুলুমটা কিভাবে? ছাত্রদেরকে আমরা বিভিন্নভাবে, প্রথমত আপনার প্রশাসন থেকে তাদেরকে নষ্ট করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, যে কোনো জায়গায় মামলা নিবে না, ঠিক আছে ছাত্র নেতাকে ধরে নিয়ে আসে মামলা নিব। তো এটা তো আসলে তার কাজ ছিল না। হ্যাঁ, তার কাজ ছিল সমাজকে নতুনভাবে রিবিল্ড করা, কিন্তু তাকে ব্যবহার করা হয়েছে প্রশাসন আগে যেভাবে, ইভেন যদি বলেন চাঁদাবাজির ক্ষেত্রে, যখন চিহ্নিত চাঁদাবাজারে উঠে গিয়েছে, ঠিক আছে এখানকার সমন্বয়কে তাকে নিয়ে প্রশাসন সেখানে একটা সেটেলমেন্ট করে ফেলেছে। তো এই যে একটা জায়গা হয়েছে। দ্বিতীয়ত হল যে মিডিয়া থেকে, সিভিল সোসাইটি থেকে, যারা আমরা সমাজের সুপার স্ট্রাকচারে বসবাস করি, তারা দেখেছি সবকিছু হয়েছে যে ছাত্রদের দোষ। কেন ছাত্রদের দোষ? কারণ ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে, সব দায়ভার ছাত্রদের নিতে হবে। আরেকটু যোগ করি, ছাত্রদের উদ্যোগে গণঅভ্যুত্থান হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে, এবং স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে দেশ ত্যাগে বাধ্য করতে আমরা সক্ষম হয়েছি। এবং সেখানে যে উপদেষ্টা মণ্ডলী ছিল, সেখানে আপনারা দুজন তরুণ উপদেষ্টা ছাত্রদের পক্ষ থেকে ছিল, এবং গত প্রায় দেড় বছর হবে এতটা সময় প্রায় নানা রকমের সংস্কার আপনারা উপদেষ্টা মণ্ডলীর লোকেরা করতে থাকলো, উপদেষ্টারা করতে থাকলো। শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির সংস্কার কোথায় হলো? যদি এখন সেই মনোভাব আমরা ধারণ করি না, এখানে এটা তারা কি করলেন এতদিন পর্যন্ত? মানে সরকারের যখন আমরা দুর্বলতা দেখি, ব্যর্থতা দেখি, দায়ভার দেখি, এটা আলাদা করে আইন শৃঙ্খলা বাহিনীর আপনার দায়ভার অথবা ব্যর্থতা সে বলা যাবে। আপনি যদি দেখেন, এমন কোনো প্রতিষ্ঠান নাই, সচিবালয়ের কোনো মন্ত্রণালয়কে আজকে বলতে পারবেন যে এই মন্ত্রণালয় দুর্নীতি রোধে একটা শীর্ষ পর্যায়ে চলে গিয়েছে, গত 1.5 বছরে একটা বেস্ট প্র্যাকটিস করেছে। আপনি বলেন যে শিক্ষা ভবন বাংলাদেশের দুর্নীতির সবচেয়ে আপনার মানে টিআইবি রিপোর্টে শিক্ষা ভবন এবং স্বাস্থ্য অধিদপ্তর এই দুটো হলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। আপনি যদি মানে কোনো র্যাঙ্কিং থাকে যে ইন্টেন্সিটি ছিল কমাতে পেরেছে কেউ, কোনো উপদেষ্টা বলতে পারবে? অথবা কোনো প্রতিষ্ঠানের প্রধান বলতে পারবে যে আমার প্রতিষ্ঠানকে আমি, ইভেন আপনি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, যারা ভিসি মহোদয় আমার সামনে একজন বসে আছেন, এরকম আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যেগুলো আপনার স্বতন্ত্র, আপনার স্বাধীন বিশ্ববিদ্যালয়, নিজেদের আইনে চলেন, তাদের আপনার সেই বাহির থেকে কোনো ওইভাবে বাধা দেওয়া হয় না, তারা তাদের মতো চালাতে পারেন। একজন এক্সাম্পল দেখ যে এই প্রতিষ্ঠানটা আমরা বেস্ট প্র্যাকটিস জায়গায় নিয়ে আসতে পেরেছি, যে এটা এখন একটা রোল মডেল ধরে, পাইলটের মতো ধরে আপনার বাকিগুলো চলতে পারবে। তাহলে আমরা যে না বাধা কোথায়, মানে কি এইরকম তো আসলে হয় নাই। আমরা যেটা দেখেছি যে এটা হলো যে যেই আকাঙ্ক্ষায় গণঅভ্যুত্থান হয়েছিল, ছাত্র রাস্তা নেমেছিল,
ইভেন আপনার মতো আরো অনেক মানুষ যারা যার যার প্রফেশনাল জায়গা থেকে উঠে গিয়ে আপনার রাস্তায় চলে গিয়েছিল, গুলির মুখে চলে গিয়েছিল, তারা তো এই বাংলাদেশ চায় না যে আপনার শুধুমাত্র মানুষগুলো পরিবর্তন হবে। আগে যে আপনার সেম কাজটাই করতো, এখন নতুন একজন আসবে। ব্যাপারটা তো এরকম ছিল না। আপনি চোরের জায়গায় তো চোর আনবেন না, আপনি চোরের জায়গায় সাধু আনবেন, তাহলে পরিবর্তন হবে। না, চোরের জায়গায় চোর আসলে আপনার কি হবে, যে চোরের শ্রেণীর পরিবর্তন হবে। এখন আমাদের যেটা হয়েছে দুঃখজনকভাবে, বেশিরভাগ জায়গায় দুর্নীতিগ্রস্তের শ্রেণী পরিবর্তন হয়েছে, চৌর্যবৃত্তির শ্রেণী পরিবর্তন হয়েছে। এটা তো আকাঙ্ক্ষিত ছিল না। এবং স্বাভাবিকভাবে আপনি শুধু দুজন উপদেষ্টার কথাই বললেই হবে না। ইভেন যদি রাজনৈতিক দলের কথা বলেন, ধরেন এটা ছোট রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল, পুরো রাজনৈতিক আপনার যে সংস্কৃতির পরিবর্তন কিভাবে তার একটা দলের পক্ষে সম্ভব? সে যেটা পারে সে যেটা পারে যে সেটা যে সে নিবৃত্ত রাখতে পারে নিজেকে। এই জন্য আমাদের দেখা যায় গ্রোথ অনেক কম। এই গ্রোথ কম হওয়ার অনেক একটা বড় কারণ হলো যে আমরা আসলে যে তথাকথিত যে আপনার ট্র্যাডিশনাল মানদণ্ড আছে সেদিকে আগাতে পারছি না। মানে এই যে ওসমান হাদির মৃত্যুর পরও আপনারা আপনাদেরকে নিবৃত্ত রাখবেন, প্রতিরোধ কিংবা আপনাদের যে প্রতিবাদের যে ভাষাটা, সেটা আমরা আর দেখতে পাবো না। আপনারা অন্যায় করছেন না, আপনারা অন্যায় থেকে নিজেকে নিবৃত্ত রাখছেন, এমনটাই না? ব্যাপারটা ঠিক এমন না। আসলে দেখেন, এখন বাংলাদেশ যে অবস্থায় আছে, একটা আপনার দুর্নীতিমুক্ত কিংবা আপনি যেটা বলছেন অপেক্ষাকৃত রুল অফ ল এর শাসন দেখাটা যে কোনো নাগরিকের আকাঙ্ক্ষিত বিষয়। কিন্তু বাংলাদেশে এখন আপনার প্রথমত আওয়ামী লীগের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হয়েছে, দল হিসেবে যদি বলেন আওয়ামী লীগ এবং তার লেসপেন্সার প্রশাসন সবগুলোর বিরুদ্ধে। দ্বিতীয়ত যারা গণ অভ্যুত্থানকারী শক্তি ছিল তাদের ভিতরে যে অনৈক্য, এখন আপনি অনৈক্য বলতে আমরা সাধারণত খুব মানে সুপারফিশিয়ালি যে অনৈক্যের কথা বলছি সেটা না। আপনি দেখেন, গণ অভ্যুত্থানে এমন একটা শ্রেণী ছিল যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী না। গণ অভ্যুত্থানে এমন একটা শ্রেণী ছিল যারা আসলে যে কোনো সরকার যে কোনো সময় মেয়াদে যাদের আসলে স্বাভাবিক সমাজে ব্যক্তি হিসেবে অপারেট করতে পারে, কিন্তু কোনো কমিউনিটি হিসেবে রাজনৈতিক গোষ্ঠী হিসেবে অপারেট করতে পারে না, তারাও কিন্তু এখানে আছে। এখন আপনি যে জায়গায় স্যাবোটেজটা কি কোথা থেকে হচ্ছে, স্যাবোটেজটা আওয়ামী লীগ থেকে হচ্ছে নাকি সেই শ্রেণী থেকে হচ্ছে, আপনি কি নিশ্চিত? আপনি কিন্তু নিশ্চিত না। তো এই একটা জায়গায় কিন্তু আমরা খুব একটা কমপ্লেক্স সিচুয়েশনে চলে আসছে। এজন্য আমি একটু এটা সামারাইজ করি যে এই কমপ্লেক্স সিচুয়েশনে একজন আরেকটা গোষ্ঠীকে বলবে চাঁদাবাজ, আর আরেকটা গোষ্ঠীকে বলবে তুমি ধর্মীয় মৌলবাদী। যদি আবার সেই বাইনারিতে গিয়ে আমরা আবার কাজিয়া শুরু করি, তাহলে তো আমরা আসলে মিনিমাম যে স্টেটহুডের দিকে আমাদের যেতে হবে সেটা যেতে পারবো না।